কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর প্রয়োজনীয় ঋণ থেকে বঞ্চিত হচ্ছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার এক পরিপত্রে বলা হয়, ঋণ ছাড় করতে পারবে না নির্বাহী কমিটি, বরং লাগবে পরিচালনা পর্ষদের অনুমোদন। আর এমন সিদ্ধান্তের ফলে আবেদনের ৩ মাসেও ঋণের অর্থ পাচ্ছেন না আবেদনকারীরা। ফলে আটকে যাচ্ছে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুজ্জাহের আনাস। দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের ঋণের জন্য বড় ভরসার জায়গা ইসলামী ব্যাংক। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানী ঢাকা সবখানেই রয়েছে এরকম গ্রাহক। সাধারণত একটা নির্দিষ্ট অঙ্ক পর্যন্ত সেসব গ্রাহকদের জন্য ঋণ অনুমোদন দিত ব্যাংকের নির্বাহী কমিটি, কিন্তু সম্প্রতি এক নির্দেশনায় তা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কয়েক মাস ধরে আবেদন করেও তা পাচ্ছেন না অনেকে, যে কারণে বন্ধ রয়েছে ব্যবসা সম্প্রসারণের কার্যক্রম। সূত্র বলছে, জাতীয় নির্বাচনের পরপরই ইসলামী ব্যাংকের ঋণ ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। বলা হয়, ব্যাংকের সব ধরনের বিনিয়োগ এখন থেকে পরিচালনা পর্ষদের অনুমোদনের মাধ্যমে দিতে হবে। যদিও এমন সিদ্ধান্তের পক্ষে নন অর্থনীতিবিদরা। একটা পজিটিভ মেসেজ ছিল যে এই ব্যাংকটাকে ডিসপোজিশন করার কারণে যে ক্ষতিটা হয়েছিল, এটা এই বর্তমান যে চেঞ্জটা হয়েছে, এটাতে একটা পজিটিভ দিক আসতেছে। সামান্য ঋণের ক্ষমতাটা সংশ্লিষ্ট ব্যক্তির উপরই রাখা উচিত, এমডি বা যেখানে দায়িত্ব যারা আছে তাদের উপরই রাখা উচিত, বা ইসি কমিটি এটাকে নিতে পারে। এটা বোর্ডের কাছে গেলে এটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। তথ্য বলছে, এর আগে ব্যাংকের নির্বাহী কমিটি ২০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ অনুমোদন দিতে পারত, যা অকার্যকর হয়েছে উক্ত নির্দেশনার মাধ্যমে। যে কারণে ছোটখাটো ঋণও এখন অনুমোদনের জন্য তুলতে হচ্ছে বোর্ড সভায়, যাতে সময় লাগছে কয়েক গুণ বেশি। এই নির্দেশনার পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে কিনা তা নিয়ে অবশ্য পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। নতুন সরকার হয়েছে, নতুন গভর্নমেন্ট হয়েছে, কাজ চলমান থাকবে, স্বাভাবিকভাবে কিছু কাজের পরিবর্তন তো আসবে। প্রতিটা সিদ্ধান্তকে রাজনৈতিকরণ করার সুযোগ নেই, এবং নির্বাচনের পরপরই এই ধরনের সিদ্ধান্ত কেন হলো, এটা একটা স্বাভাবিক ঘটনা, এটার সাথে ওইটাকে মিলে দেখার কোনো সুযোগ নেই। বোর্ড মাসে 4 বার হওয়া সম্ভব, অতএব 1 মাসের মধ্যেই তো তা সম্ভব। এদিকে এই বিধিনিষেধ শিথিল করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেছে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। এটা কারণ আমরা জানি না, হঠাৎ করে আসছে। এটা বোধহয় আবার এইভাবে এটা রিভিউ করা হবে। রিভিউ না করলে চলে নাকি? আমাদের হাজার হাজার প্রয়োজন। আমরা আবার অ্যাপ্রোচ করেছি, এটা হয়তো রিভিউ হবে আশা করা যায়। উদ্যোক্তারা বলছেন, এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে গ্রামীণ অর্থনীতিতেও। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা। দেশে সঠিকভাবে যাকাত আদায় করা গেলে বছরে প্রায় ১ লাখ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব, যা বড় ভূমিকা রাখতে পারে সমাজের বৈষম্য কমাতে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল যাকাতের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে পারলে গড়ে উঠবে সমৃদ্ধ অর্থনীতি, তৈরি হবে কর্মসংস্থানও। তবে দুর্নীতি, জবাবদিহিতার অভাব ও সমন্বয়হীনতার কারণে এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে মত তাদের। মিসবাহ হাসানের রিপোর্ট। রাজধানীর কড়াইল বস্তির এই সড়কে অন্যের ভ্যানে কুড়ানো সবজি বিক্রি করে চলে 2 সন্তান সহ রাবেয়া বশিরের সংসার। আয় এতটাই কম যে দিন পার করতে হয় ধার দেনায় ভর করে। এই দম্পতির মতো দেশের একটি বড় অংশ রয়েছে দরিদ্র সীমার নিচে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার চড়া ব্যয় তাদেরকে ফেলেছে আরও বিপদে। অথচ একই সময় দেশে বেড়েছে সম্পদশালীর সংখ্যাও। কারণ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এই বছরে নতুন কোটিপতি হয়েছেন প্রায় 12,000। এমনকি বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের 41% সম্পদ দখল করে আছেন মাত্র 10% মানুষ। অথচ এর বিপরীতে যাকাত আদায়ের হার নামমাত্র। দ্য পিপল হু আর ইন নিড, অর্থাৎ যারা গরিব অসহায়, তাদেরকে সেটা ফিরিয়ে দিতে হবে মর্যাদার সাথে। সুতরাং সমাজের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য যাকাত একটা বড় ধরনের ইফেক্টিভ হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। গবেষণা বলছে, দেশের 8টি খাত থেকে ঠিকমতো সংগ্রহ করা গেলে বছরে যাকাত আদায় সম্ভব অন্তত 1 লাখ কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি আসতে পারে সেবা খাত থেকে, যা মোট আদায়ের প্রায় 3 ভাগের 1 ভাগ। এছাড়া ব্যাংক আমানত ও কৃষি থেকেও আসতে পারে আরও 40%। রয়েছে শিল্প উৎপাদন, শেয়ার ও বন্ড, প্রভিডেন্ট ফান্ডও। গবেষকরা বলছেন, তথ্যের অভাব,
ধর্মীয় আইন বিধিমালার সমন্বয়হীনতা ও সাধারণ মানুষের অনাস্থার কারণেই নষ্ট হচ্ছে এ খাতের সম্ভাবনা। ধর্মীয়ভাবে এটা কিন্তু বাধ্যতামূলক, এটা কোনো স্বেচ্ছামূলক কোনো বিষয় নয়। সুতরাং সরকার যেমন ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স বাধ্যতামূলকভাবে আদায় করে, জাকাতও ঠিক তেমনিভাবে বাধ্যতামূলকভাবেই আদায় হওয়া উচিত। যেমন বাংলাদেশ ব্যাংক, ডিফারেন্ট ব্যাংকস, তারপরে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তথ্যগুলো নিয়ে প্রতি বছর অন্তত 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় ও সুষ্ঠু ব্যবস্থাপনা পুরো দেশের জন্য সমৃদ্ধি ও নতুন সুযোগের পথ খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা যদি এটাকে আনুষ্ঠানিকভাবে সিস্টেম্যাটিক্যালি করতে পারি, একদিকে মানুষকে কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থান তার মাধ্যমে তাদেরকে টেকসইভাবে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ এবং স্বনির্ভর করে দেওয়া যাবে। আরেকদিকে একটা সবচেয়ে বড় বিনিয়োগ আপনি করতে পারেন হিউম্যান ক্যাপিটাল বা মানব সম্পদ উন্নয়ন, তার মাধ্যমে। জাকাত 1% ধরে ক্যালকুলেশন করেন তাহলে 55,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব বাংলাদেশ থেকে। এটা যদি আপনি 2% রেটে ধরেন তাহলে প্রায় 1 লক্ষ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। আর যদি 3% রেটে যদি আপনি ক্যালকুলেশন করেন জিডিপি, তাহলে 1,60,000 কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব। 2026 সালের জন্য জাকাত ফরজ হওয়ার ন্যূনতম সম্পদের পরিমাণ রূপার মানদণ্ডে প্রায় 2,30,000। মিসবাহ হাসান, 71, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধ সাপে বর হতে পারে বাংলাদেশের জ্বালানি খাতের জন্য, কেননা এই সুযোগে আমদানি কমিয়ে নিজস্ব সক্ষমতা বাড়ানো সম্ভব। তা আসছে বাজেটে এই খাতে উপযুক্ত বরাদ্দ ও নীতি সহায়তার দাবি জানিয়েছেন বক্তারা। ক্যাব ও ঢাকা স্ট্রিম আয়োজিত জ্বালানি খাতে লুটপাট আর অসম চুক্তির দায়ে অভিযুক্তদের বিচারের দাবি জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সংকটে দেশের জ্বালানি খাত, যা সামাল দিতে আমদানি করতে হচ্ছে চড়া দামে, অথচ দেশের ভেতরে এখনও রয়েছে পর্যাপ্ত মজুদ, যা অনুসন্ধানে যথেষ্ট নজর দেওয়া হয়নি গেল 1.5 দশকে। ক্যাব ও ঢাকা স্ট্রিমের এই সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সংকটের পেছনে বড় কারণ আওয়ামী আমলের অসম চুক্তি আর লুটপাট, যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি অন্তর্বর্তী সরকারও। তবে মধ্যপ্রাচ্য সংকটের এই সময়ে সেই সম্ভাবনা কাজে লাগাতে পারে বাংলাদেশ। এটা একটা পজিটিভ দিক হচ্ছে যে সরকারের ভিতরে কোনো ঢিলামি থাকলেও আমার মনে হয় যে এই ধাক্কাতে এই ঢিলামিটা আর থাকা উচিত না। নিজস্ব সক্ষমতা ডেভেলপ করতে হবে, ইম্পোর্ট লবির উপর আমাদের ডিপেন্ডেন্স কমাতে হবে। কম ব্যয়বহুল উৎসের দিকে যেতে পারবো, তত আমরা বিদ্যুতের দাম কম রাখতে পারবো। দেশীয় গ্যাস অনুসন্ধানের জন্য এবং নবায়নযোগ্য প্রকল্পে করার জন্য, বিনিয়োগ করার জন্য বাজেটের বরাদ্দ থাকা দরকার। বক্তারা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকেও সময় মতো সুফল পায়নি বাংলাদেশ, উল্টো চাপ রয়েছে নতুন প্রকল্প গ্রহণের। এমন পরিস্থিতিতে জ্বালানি খাতে উপযুক্ত বরাদ্দ ও নীতি গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিচারের দাবি জানান বক্তারা। জ্বালানি অপরাধী যারা আছে, ডেফিনেটলি এদের তো বিচার হতে হবে। প্রাইভেট কোম্পানিগুলোর সাথে বা বাইরের কোম্পানির সাথে বাহাদের সাথে যে চুক্তিগুলো করা হলো, এই চুক্তির জন্য তো ট্রায়াল হওয়া উচিত ছিল। বিদ্যুতের অবিচার, জ্বালানির অবিচার, বন্টনের অবিচার, আমার মনে হয় যে অন্যায় ন্যায্যতার প্রশ্নটাকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের সাথে বাংলাদেশের স্বার্থ বিরোধী যত ধরনের অসম জ্বালানি চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো আমরা রিভিউ করতে চাই। আমাদের যে মূল ফোকাস, সেই ফোকাসটা আমরা রিনিউয়েবলে দিতে চাই। সেমিনারে ক্যাবের প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ও 13 দফা দাবি তুলে ধরা হয়। রাকিব হোসেন, 71, ঢাকা। ঈদের আগে আবার অস্থির নিত্যপণ্যের বাজার। সবচেয়ে বেশি বেড়েছে মশলার দাম। কোনোটিতে দাম বেড়েছে কেজিতে 800 টাকা। অন্যদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। বেশিরভাগ সবজির দামও বাড়তি। আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঘরে ঘরে রান্না হবে নানা স্বাদের খাবার। এজন্য রাজধানীর কারওয়ান বাজারে মশলার দোকানে শহীদ আলী। বাড়তি দামের কারণে ঈদের প্রয়োজনীয় সব উপকরণ না কিনেই ফিরছেন এই ক্রেতা। তেল আর হলো পোলাওর চাউল, ওগুলা আমার দামের বাইরে পড়ছে, এই জন্য আমি আজকে আর নিব না। দাম প্রচুর,
মানে নাগালের বাইরে, খেজুরটা তো নাগালের বাইরে, তবে খেজুর চলে কিন্তু অন্যান্য ফল ফ্রুট চলতেছে। ঈদের বিশেষ খাবার সেমাই, সেটির দাম না বাড়লেও তার উপাদান কিশমিশের দাম বেড়ে দাঁড়িয়েছে 900 টাকায়, যা গত সপ্তাহে ছিল 700 টাকা কেজি। মাংস সুস্বাদু করার মশলা আলু বোখারা, এটির দামও দ্বিগুণ। বেড়েছে আরও অনেক মশলার দাম। কিশমিশ আমাদের পাড়ার দোকানে পাই 70 থেকে 80 টাকা বা 700 থেকে 800 টাকা, সেখানে 900 টাকা চেয়েছে এখানে। যুদ্ধের প্রভাব দেখায় এখন দাম বাড়াইছে। যে আলু বোখরা ছিল 500-600 টাকা কেজি, বর্তমানে 1300 টাকা কেজি। যে পেস্তা বাদাম ছিল 3200, এখন 4000। যে কাঠবাদাম ছিল 1100, এখন 1350। যে কাজু বাদাম ছিল 1200, এখন 1500 টাকা। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। রমজানের শুরুতে সবজির দাম বাড়তি থাকলেও মাঝামাঝিতে খানিকটা কমে, সেই দামও এখন বাড়তি। 30 টাকা পিসের ফুলকপি এখন কিনতে গুনতে হচ্ছে 50 টাকা। 80 টাকার বেগুন আবারও ছাড়িয়েছে শতকের ঘর। আজকে মাল আসে নাই তো, 4টে দোকান লাগায় এনে দ্রব্যমূল্যের দামটা আসতে তো আরো বাড়তেছে আর কি। ওঠানামার মধ্যে রয়েছে মুরগির দাম। সোনালী বিক্রি হচ্ছে 330 টাকায়, আর ব্রয়লারের কেজি 230 টাকা। মাছের দামও বাড়তি। ক্রেতারা বলছেন দাম বৃদ্ধি পাওয়ায় কাটছাট করতে হচ্ছে ঈদ বাজারের ফর্দ। অন্য দেশে এই সুযোগ দেয় এই রমজানের সময়, আর বাংলাদেশে কিন্তু এই সুযোগটা আরো তারা নেয়। সবকিছুর দামই একটু বাড়তি আছে আর কি, আয়ের তুলনায় ব্যয় তো একটু বেশি। সরবরাহ সংকটের অজুহাতে 20 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেলের বোতল। মিসবাহ হাসান, 71, ঢাকা। ইরান যুদ্ধের প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। তেল গ্যাসের বাড়তি দামের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে মার্কিনীদের। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ সংকটে বেড়েছে কৃষি খাতে প্রয়োজনীয় সারের দামও। সব মিলিয়ে দীর্ঘমেয়াদে সার্বিক মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় বিশ্লেষকরা। নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। 4 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছানো তেলের দাম ভোগান্তি বাড়াচ্ছে মার্কিনীদের। এছাড়া ক্রমবর্ধমান গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে মার্কিন অটো শিল্পেও। সরবরাহ সংকটে কমছে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন, সেই সাথে কমছে এই শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর। তথ্য বলছে যুক্তরাষ্ট্রে গেল 5 বছর ধরে ফেডারেল রিজার্ভের পূর্বাভাসের চেয়েও বেশি হচ্ছে বার্ষিক মূল্যস্ফীতি, যার অন্যতম কারণ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। ফলে অতিরিক্ত চাপে ব্যয় নিয়ন্ত্রণে বাধ্য হচ্ছেন ভোক্তারা। এমন অবস্থা চলমান থাকলে নেতিবাচক প্রভাব পড়বে ভ্রমণ, হোটেল, রেস্তোরাঁ, ইলেকট্রনিক্সের ব্যয়ে। বিশ্লেষকদের মতে তেলের দাম 10% বাড়লে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে প্রায় 0.2 পয়েন্ট। যদি 2 থেকে 3 মাস ব্যারেল প্রতি $100 বা তার বেশি থাকে, তাহলে গ্রীষ্মে মূল্যস্ফীতি ছাড়িয়ে যাবে 3.5% ঘর। এছাড়া তেলের দাম ব্যারেল প্রতি $10 বাড়লে জিডিপি প্রবৃদ্ধি কমে যাবে প্রায় 0.1 পয়েন্ট। পরিস্থিতি সামাল না দেয়া গেলে চাপ বাড়বে শ্রমবাজারেও। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গেল মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমেছে 92,000। একই সঙ্গে বেকারত্বের হার সামান্য বেড়ে 4.4% দাঁড়িয়েছে। সংখ্যাতে বড় ধরনের প্রভাব পড়ছে সার পরিবহনে। মূলত বিশ্বের 30% নাইট্রোজেন সারের সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। পরিবহন বাধাগ্রস্ত হয় ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুতে দাম বেড়েছে 30%। তথ্যমতে ইউরিয়া সারের চাহিদার অর্ধেক আমদানি করে থাকে যুক্তরাষ্ট্র। ফলে চলতি মৌসুমে সরবরাহ ঘাটতি হতে পারে 25 থেকে 35%। আঘাত আসতে পারে আবাসন খাতেও। যুদ্ধ শুরুর আগে যেখানে বন্ধকির হার 6%-এর নিচে নেমেছিল, সেখানে মূল্যস্ফীতি বৃদ্ধিতে এই হার আবারও বাড়ার শঙ্কা মার্কিনীদের। নাদিয়া ইসলাম তুলি, 71। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বেড়েই চলেছে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী 2.5%-এর বেশি বেড়ে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়েছে $103। বিশ্ববাজার স্থিতিশীল করতে তেল সমৃদ্ধ দেশগুলো তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নেয়, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসবে 17 কোটি ব্যারেল। এরই মাঝে 8.5 কোটি ব্যারেল তেল উত্তোলনের কার্যক্রম শুরু করেছে দেশটি, যা আগামী সপ্তাহের শেষ নাগাদ বাজারে সরবরাহ শুরু হবে। যদিও 40 কোটির পুরোটা বাজারে আসতে সময় লাগবে আরও 4 মাস। কিন্তু এত কিছুর পরও খার দ্বীপে হামলার কারণে ইরানের তেল কেন্দ্রগুলোতে ধর্মঘটের লাগাম টানা যাচ্ছে না তেলের দামে। চলতি বছরের প্রথম 2 মাসে চাকরি হারিয়েছেন 1 লাখের বেশি কানাডিয়ান। এতে দেশটির বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 6.7%। তথ্য বলছে এই হার G7ভুক্ত ধনী দেশগুলোর মধ্যে ফ্রান্সের পর দ্বিতীয় সর্বোচ্চ।
মূলত কানাডার উপর মার্কিন শুল্কের প্রভাব চাপ বাড়াচ্ছে দেশটির অর্থনীতিতে। গেল বছর ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প অটোমোবাইল, ইস্পাত এবং অ্যালুমিনিয়াম সহ গুরুত্বপূর্ণ কানাডিয়ান খাতের উপর শুল্ক আরোপ করেছেন, যার ফলে হাজার হাজার চাকরি হারিয়েছেন দেশটির মানুষ। কানাডার বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র, যাদের প্রায় 3/4 পণ্যই চলে যায় ওয়াশিংটনে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেই হার নেমে এসেছে 67%। দর্শক, ছিল ৭১ বিজনেসের এখনকার আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।